নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মায়াপুরের ব্লগটি। এই ব্লগটি অনেকদিন আগেই আমার ফোনে শ্যুট করা ছিল, কিন্তু অনেক কারণেই ভিডিওটি ছাড়া হচ্ছিল না। মাঝে এতগুলো ভিডিও পড়ে গেছিলো, সেই জন্য তাই আজকে সুযোগ হলো আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার। আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। প্রথমে আমরা মায়াপুরে ঢুকে আগে আমরা ভোগের জন্য লাইন দিয়েছি। যেই ভোগের জন্য মানুষ দূর দূর থেকে ছুটে আসে। আমরা 70 টাকার টিকিট কেটে নিয়েছি ভোগের জন্য। এবার একটু মায়াপুরের ভেতরটা ঘুরে দেখা যাক। এই মন্দিরটি বিশ্বের অন্যতম বৃহৎ মন্দিরগুলোর মধ্যে একটি। এখানে রাধা মাধব, পঞ্চতত্ত্ব এবং নৃসিংহদেবের অপূর্ব মূর্তি রয়েছে। আর মন্দিরের ভেতরে শান্তি পরিবেশ সত্যিই মনকে প্রশান্ত করে। এখানে আসার সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা হলো কীর্তন। এই পরিবেশে এসে মন যেন এক অন্যরকম প্রশান্তি অনুভব করে। আর জানো, এখানে প্রতিদিন হাজার হাজার ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়। আমরা যেই সময় গেছিলাম সেটি ছিল আগের বছর। তখন বেশ ঠান্ডাই ছিল ওয়েদারটা, এবং চারিদিকে এত সুন্দর রোদটা পড়েছে, জায়গাটি যেন আরও ঝলমল করছে। আর চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল দেখে আরও খুব ভালো লাগছে চারিদিকটা। আপনাদের ইসকন মন্দিরে আসতে কেমন লাগে অবশ্যই বলবেন। এই দিকটাও বেশ সুন্দর। আর ওইদিকে যে মন্দিরটি তৈরি হচ্ছে, এটি এখন নতুন তৈরি হয়েছে। এটির ভিতরে যাওয়ার জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়, কিন্তু অনেকের কাছেই শুনলাম এখন নাকি ভেতরে বেশি কিছুই নেই। 50 টাকা করে টিকিট কাটা যেন একেবারেই বেকার। তো যখনই পুরোপুরি কমপ্লিট হবে আমি আপনাদের বলবো যে তারপরেই যান, গিয়ে ভালো করে দেখে আসুন ঠাকুর। মায়াপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলায় অবস্থিত, গঙ্গা নদীর তীরে। এটি হিন্দু বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখানেই 1486 সালে শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসেবে বিবেচিত হন এবং ভক্তিযোগ নাম সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ ভক্তি আন্দোলন প্রচার করেন। প্রাচীন ইতিহাস। মায়াপুর একসময় নবদ্বীপের অংশ ছিল, যা প্রাচীন বাংলার অন্যতম প্রধান শিক্ষা কেন্দ্র। নবদ্বীপ ছিল সংস্কৃত ও হিন্দু দর্শনের প্রসিদ্ধ কেন্দ্র, এবং এখানকার তর্কশাস্ত্র চর্চা ভারত জুড়ে খ্যাত ছিল। এখনও আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি। দেখতেই পারছেন কতটাই ভিড় ছিল। আর আমরা যেহেতু ভোগের জন্য কুপন কেটেছিলাম, তার জন্য আমরা ভাবলাম যে আগে ভোগটাই খেয়ে আসি, তারপর আবার মন্দিরে যাব। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। শ্রী চৈতন্য মহাপ্রভু এক বিশেষ আধ্যাত্মিক পুনর্জাগরণের সূচনা করেন, যা পরবর্তীকালে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের ভিত্তি স্থাপন করে। তিনি কৃষ্ণ নাম সংকীর্তনের মাধ্যমে সহজ ভক্তিযোগ প্রচার করেন এবং ভারত জুড়ে তার ভক্তি সংস্কৃতি প্রসার ঘটে। ব্রিটিশ আমল ও আধুনিক মায়াপুর। ব্রিটিশ শাসন আমলে মায়াপুর কিছুটা অবহেলিত ছিল, তবে 1886 সালে ভক্তি বিনোদ ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান পুনরায় আবিষ্কার করেন। পরবর্তীতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার প্রচেষ্টার এখানে একটি বড় বৈষ্ণব প্রতিষ্ঠা করেন। ইসকন এবং বর্তমান মায়াপুর। 1966 সালে শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠা করেন। তার প্রচেষ্টায় মায়াপুর বিশ্বব্যাপী কৃষ্ণ ভক্তদের জন্য একটি প্রধান তীর্থস্থান হয়ে ওঠে।
বর্তমানে মায়াপুরে বিশাল ইস্কন মন্দির, গৌড়ীয় মঠ, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দির এবং অন্যান্য ধর্মীয় স্থাপনা রয়েছে। অনেকক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে থাকার পর এখন আমাদের সময় হয়েছে গীতা ভবনের ভেতর ঢোকার। আমরাই নয় শুধু, আরো অনেক লোকজনই এরকম রোদের মধ্যে দাঁড়িয়েছিলেন, এমনকি অনেক বয়স্ক মানুষেরাও। পাশে দেখুন কি সুন্দর ফুলের বাগান, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আমরা এখন প্রায় ভেতরে ঢুকে গেছি। এই দেখুন হচ্ছে খাবার, কত রকমের মেনু। সত্যি খাবারগুলোও কিন্তু ছিল বেশ টেস্টি। দেখতে পাচ্ছেন হলটা কত বড়, এর ভেতরেও কিন্তু খাবার দাবার ব্যবস্থা আছে। যেহেতু ভেতরটা ফুল হয়ে গেছিল তার জন্য আমরা বাইরে বসেছিলাম। সবাই প্লেট নিয়ে বসে গেছে, এখন বাড়ি খাওয়ার পালা। জলের পর এসেছিল আমাদের কাছে বেগুনি, তারপরে আসছে ভাত। এরকম ভাবে মায়াপুর ইস্কনে খাবার দাবার দেওয়া হয়, এরকম ভাবে। আপনারা কে কে এখানে এসে ভোগ গ্রহণ করেছেন অবশ্যই বলবেন। তারপরে একটা সবজি চলে এসেছিল, এটাও ছিল খেতে অসাধারণ। প্রত্যেকটা মানুষই খুব তৃপ্তি করে খাবার খাচ্ছিলেন। তারপর চলে এসছে ডাল, ডালটাও কিন্তু বেশ টেস্টি ছিল। এবার এসছে এখানে হিঙের কচুরি, হিঙের কচুরিটার তো কোনো কথাই নেই। এরপর এসছিল পনির এবং আলু দিয়ে তরকারি, আর তারপর এসছিল পায়েস। পায়েসটা তো অসাধারণ ছিল। প্রত্যেকটা মেনুই ছিল খুবই অসাধারণ। 70 টাকা দিয়ে টিকিট কেটে যে গিয়েছিলাম, আমাদের একেবারে সার্থক। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার একটু ঘোরাঘুরি করব। কি সুন্দর লাগছে না বলুন? এই জায়গাটি হচ্ছে গীতা ভবনের একেবারে পাশেই। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ, কিন্তু ওখানে ফুলে হাত দেওয়া বারণ। স্বাভাবিকই যে ফুলটা আমরা নিয়ে নষ্ট করে ফেলবো, সেই জন্য ওখানে হাত দেওয়া নিষেধ। এত সুন্দর সুন্দর ফুল গাছ দেখে যেন প্রাণটা জুড়িয়ে গেল। এখন বাজে ওই 3:30 কি 4টে মতো, তাই দেখুন কত লোক বাড়ছে। যত সন্ধে আসছে ততই যেন লোক বেড়েই যাচ্ছে। এদিক থেকে কিন্তু মায়াপুরের ভিউটা খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। চারিদিকটা এত সুন্দর লাগছে। আর এইদিকে একটা মেলা বসেছিল, আর এইদিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে। তারপরে এখানটাতে একটা লোকসঙ্গীত হচ্ছিল, খুব ভালো লাগছিল। এর জন্য সবাই দেখুন চেয়ার পেতে বসে গিয়েছে শোনার জন্য। এদিকটায় দেখুন কি সুন্দর ফোয়ারা, এখানটায় কিন্তু খুব সুন্দর ছবি আসছিল। তো অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আমরা বান্ধবীরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এখানে সবাই মিলে বসে বসেই লুডো খেলছিলাম নিজের ক্লান্তিটা দূর করার জন্য। এরকম অনেকদিন পর বান্ধবীদের সাথে মিট করতে তো খুব সুন্দর লাগে। এই দেখুন এই ঝর্ণাটা এত সুন্দর লাগছে না এই জায়গাটা, এবং লোকজন এখানে দাঁড়িয়ে খুব ছবিও তুলছে। আর এটা আমরা চলে এসেছি গোশালাতে। গোশালাতেও দেখুন কি ভিড়, বলছি না সন্ধে হচ্ছে আর কাতারে কাতারে লোক বাড়ছে, এটি হচ্ছে তার প্রমাণ। আজ আমরা আলোচনা করতে এসেছি এক পবিত্র স্থান মায়াপুর গোশালা নিয়ে, যা শুধু একটি গোশালা নয়, বরং এক মহৎ সেবার কেন্দ্র। শ্রীধাম মায়াপুর, যা ইস্কনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানেই এই গোশালার অবস্থান। এখন ইস্কনে সব জায়গাতে ডোনেট বুথ লেখা আছে। আপনারা ইস্কনে যারা যারা ডোনেট করতে চান, ইস্কনের আরও ডেভেলপমেন্ট করার জন্য, তারা এখানে কিছু মূল্য ডোনেট করতে পারেন। গোশালা শব্দের অর্থ হলো গোমাতা ও তাদের আশ্রয়স্থল। মায়াপুরের গোশালা সেই মঞ্চ যেখানে শত শত গুরুকে সেবা করা হয় সনাতন ধর্মের পরম্পরা অনুযায়ী। এখানে গরুগুলোর দেখভাল, চিকিৎসা, খাদ্য সরবরাহ এবং সুরক্ষা নিশ্চিত করা হয় অত্যন্ত যত্নের সাথে। এই গোশালা শুধু গরুর কল্যাণের জন্য নয়, বরং পরিবেশ রক্ষা ও কৃষির উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইস্কনের ভক্তরা বিশ্বাস করেন গরু সেবা মানেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবা। তারপরে এই দেখুন একটি সুন্দর গরুর গাড়ি চোখে পড়ে গেল, যেখানে মানুষজন ঘুরছে এই মায়াপুরটা। খুবই অসাধারণ লাগছিল। এদিক থেকেও কিন্তু মায়াপুরের ভিউটা
বেশ সুন্দর লাগছে। আপনারা আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। এইদিকে রয়েছে একটি মিউজিয়াম টাইপসের। এখানে আমরা কোনোদিনও আসিনি, ইচ্ছা আছে এই ভেতরটায় একবার ঢোকার। এখন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব, কিন্তু দুঃখজনক ব্যাপার এই যে মন্দিরের ভেতর তো ফোন নিয়ে প্রবেশ করা বা ফোন নিয়ে ভিডিও করা তো নিষিদ্ধ। তো সেই জন্য আমরা ফোনটা এখানে জমা করে এবং জুতোটা জমা রেখে তারপরে মন্দিরের ভেতর প্রবেশ করেছিলাম। খুব সুন্দরভাবে মন্দিরে আমরা শ্রীকৃষ্ণকে দেখেছি এবং প্রাণ মন ভরে আশীর্বাদ নিয়েছি। আর এর পাশে একটি গীতা মেলা হচ্ছিল, সেখানটায় এসে একটু আমরা সবাই ঘোরাঘুরি করছিলাম। ভেতরটা গীতার এক একটা পাঠ তুলে ধরা রয়েছে থিমের মাধ্যমে। আপনারা কে কে ওই সময় এইখানে গেছিলেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে আপনাদের কেমন লাগলো। আর এইখানে মঞ্চে একটা প্লে হচ্ছিল, সত্যি অসাধারণ লাগছিল পুরো পরিবেশটা। আর সন্ধেও হয়ে গেছিল, চারিদিকে আলোগুলো আরো ফুটে উঠেছে। শ্রীধাম মায়াপুর, যা ইসকনের প্রধান কেন্দ্র, সেখানে প্রতি বছর এই গীতা মেলা অনুষ্ঠিত হয়। ভগবতী জ্ঞান, ভক্তি ও আধ্যাত্মিক শিক্ষা মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য এখানে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, কীর্তন ও বিভিন্ন প্রদর্শনীয় আয়োজন করা হয়। ছোট বড় সকলের জন্যই এই মেলা এক শিক্ষণীয় ও আত্মিক উন্নতির সুযোগ করে দেয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সাধক ও দর্শনার্থীরা এখানে আসেন, গীতার গভীর তত্ত্ব বোঝার চেষ্টা করেন এবং নিজেদের জীবনে ধর্মীয় শিক্ষা প্রয়োগের অনুপ্রেরণা পান। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের পথ প্রদর্শন। মায়াপুরের গীতা মেলা আমাদের সেই জ্ঞান অর্জনের এক অপূর্ব ক্ষেত্র। গীতা মেলার থেকে বেরিয়ে এদিকে দেখুন কি সুন্দরভাবে একটি র্যালির মতো যাচ্ছে। এটা কি বলে আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। গরুর গাড়ি করে কৃষ্ণের নাম নিয়ে এখানে সবাই যাচ্ছেন, কি সুন্দর লাগছে চারিদিকটা। আজকের ভিডিওটিও এখানে শেষ করছি। ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং মায়াপুরে যদি কোনো ভিডিও যদি মিস করে যায় তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমি যদি আবার চাই অবশ্যই সেই ভিডিওগুলি আমি সংগ্রহ করে আনবো।